জি স্যার, হচ্ছে স্যার। হচ্ছে, ওকে। তাহলে আমরা বলছিলাম যে টাইপস অফ লিঙ্কেজ, কমপ্লিট লিঙ্কেজ, ইনকমপ্লিট লিঙ্কেজ। কমপ্লিট লিঙ্কেজ হলো যখন দুইটা জিন খুবই ক্লোজলি লোকেটেড থাকে এবং এরা নেক্সট জেনারেশন গুলাতে একসাথে ইনহেরিট করে, দেন দে আর কমপ্লিট লিঙ্কড, কমপ্লিটলি লিঙ্ক জিন বা ফেনোমেননটাকে আমরা বলছি কমপ্লিট লিঙ্কেজ। আর ইনকমপ্লিট লিঙ্কেজ হলো দে আর লিঙ্কড জিন বাট বিকজ দে আর ডিস্টেন্টলি লোকেটেড, so there is chances of crossing over and separation of the linked genes in the next generation. So দূরে অবস্থিত থাকলে এদের মধ্যে ক্রসিং ওভার হয়ে তোমার ক্রোমোজোমাল সেগমেন্ট এক্সচেঞ্জ হয়ে যায়। এটা সব সময় লিঙ্ক থাকার টেন্ডেন্সি থাকে না, তখন এদেরকে আমরা বলছি ইনকমপ্লিট লিঙ্ক জিন। আচ্ছা, তারপর আরো দুইটা কথা আছে, কাপলিং ফেজ এবং রিপালশন ফেজ। কাপলিং ফেজ হলো লিঙ্ক জিনগুলোর ডমিনেন্ট ফর্মগুলো যদি একই ক্রোমোজোমে থাকে এবং রিসেসিভ ফর্মগুলো যদি অন্য ক্রোমোজোমে থাকে, তখন আমরা এদেরকে বলছি কাপলিং। আমরা এদেরকে বলছি কাপলিং ফেজে আছে। আর রিপালশন ফেজ হলো যদি ডমিনেন্ট ফর্ম এবং রিসেসিভ ফর্ম একই ক্রোমোজোমে থাকে, দ্যাট মিন্স দুইটা ক্রোমোজোমে ডমিনেন্ট ফর্ম এবং রিসেসিভ ফর্ম থাকে, সেটাকে আমরা বলছি রিপালশন ফেজ। এটাও লিঙ্কড জিনের একটা এক্সপ্রেশন। এখন এই জেনেটিক নোমেনক্লেচার অফ লিঙ্কড জিনস এইটা একটু ভিন্ন। আমাদের যে অরিজিনাল মেন্ডেলিয়ান যে নোমেনক্লেচার আছে, যে আমরা ডমিনেন্ট ফর্ম, যেমন টল প্ল্যান্টের ক্ষেত্রে ডমিনেন্ট ফর্মের ফার্স্ট লেটারের ক্যাপিটাল ফর্মটাকে আমরা ইউজ করতাম জিনটাকে ডেজিগনেট করার জন্য, সেটা ছিল আমাদের মেন্ডেলিয়ান জেনেটিক্স এর ক্ষেত্রে। কিন্তু আমাদের লিঙ্ক জিনের ক্ষেত্রে এটা একটু উল্টো। উল্টো কিরকম? উল্টো হলো যে আমাদের রিসেসিভ ফর্মের প্রথম একটা বা দুটা লেটার, যেমন ড্রসোফিলার ক্ষেত্রে আই কালারের পার্পল আই কালার হলো রিসেসিভ ফর্ম, সেইটার একটা বা দুইটা লেটার, স্মল লেটার পি আর কে ইউজ করা হয় এই জিনটাকে ইন্ডিকেট করার জন্য। সো এই জিনিসটা এবং ডমিনেটকে ইন্ডিকেট করার জন্য ইউজ করা হয় পি আর প্লাস। সো এই যে জেনেটিক নোমেনক্লেচার, জিনের নাম দেওয়া, এইটা কিন্তু মেন্ডেলিয়ান জেনেটিক্স এবং এই লিঙ্কেজ এবং ক্রসিং ওভারের ক্ষেত্রে একটু ভিন্ন। তোমরা খেয়াল করো। ইয়েস, বলো। একজন সায়েন্টিস্ট এই লিঙ্কেজ এবং ক্রসিং ওভারের জন্য কাজ করে গেছেন। তোমরা জানো যে 1866 মেন্ডেলের বেসিক ল মেন্ডেল প্রথম আবিষ্কার করেছে। 1900 এটা রিডিসকভারি হয়েছে। ক্রোমোজোম আমরা বুঝতে পেরেছি 1902-3 ওই সময়টাতে। আর 1910, 1916, দ্যাট মিনস অলমোস্ট 100 ইয়ার্স আগে, 100 বছর আগে আমরা এই লিঙ্কেজ, ক্রসিং ওভার এবং রিকম্বিনেশন গুলো বুঝতে পেরেছিলাম। এদের প্রমিনেন্ট সায়েন্টিস্ট ছিল টি.এস. মর্গান, কেলভিন ব্রিজ, স্ট্রাটিভান্ট এবং জোসেফ মুলার। তোমরা খেয়াল করবা এই লিঙ্কেজ এবং ক্রসিং ওভার নিয়ে কাজ করেছে এদের মধ্যে মর্গান এবং জোসেফ মুলার, ওরা কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিল 1933 এবং 1946। এখন লিঙ্কেজ কিন্তু এটা একটা এক্সেপশন অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বলতে পারবা কেউ? So we forgot. ওকে, তোমরা যদি খেয়াল করে থাকো যে একটা জিনের ইনহেরিটেন্স অন্য ক্রোমোজোমে অবস্থিত অন্য জিনের ইনহেরিটেন্স দ্বারা এফেক্টেড হবে না, মানে তারা ইন্ডিপেন্ডেন্টলি অফস্প্রিং এ যাবে। কেমন? সোজা কথায় দুইটা ক্রোমোজোমে যদি দুইটা জিন অবস্থিত থাকে, একটার ইনহেরিটেন্স আরেকটার ইনহেরিটেন্স দ্বারা এফেক্টেড হবে না, সেটাকে বলছে ইন্ডিপেন্ডেন্ট। দে অ্যাসর্টেড ইন দ্য নেক্সট জেনারেশন ইন্ডিপেন্ডেন্টলি, যেটা মেন্ডেলের সেকেন্ড ল। ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের ক্ষেত্রে যখন নর্মাল মেন্ডেলিয়ান ল কাজ করে, তখন আমরা সাধারণত পাই 3:1 রেশিও মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে, আর ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে আমরা পাই 9:3:3:1 রেশিও।
এটা তো তোমরা জানো নিশ্চয়ই, নাকি মনে আছে নাকি ব্রেনটা খুবই ডাল হয়ে গেছে? ভুলে গেছি কেবল Okay. মনে স্যার পড়লো। So মনে we forgot everything, sir. ভুলে গেছি স্যার, অনেকদিন আগে পড়ছিলাম স্যার, ভুলে গেছি। ওকে, এই আবার সবাই আচ্ছা, Sir, we are not being able to cope with the video class actually, sir. আই নো সেটা সেটা আমাদের জন্য একই রকম চ্যালেঞ্জ। তোমরা যদি একটু কোয়াইট থাকো তাহলে একটু হেল্প হবে আর কি। কেমন? Yes, sir. Sir, sir, ভয়েস কাটা and কাটা the thing is that, sir, we are not being able to note down, sir. Actually, many problems are arising, sir. Yeah, I understand. There is a lot of problems with online classes. But anyway, we have to deal with it and we have to learn and do whatever we can do with this new normal situation. Okay, sir, inshallah, sir. Yes, yes. So, আমরা যেটা বলছিলাম যে independent assortment ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের ক্ষেত্রে আমরা 9:3:3:1 রেশিও পাই, কিন্তু লিঙ্কেজ এন্ড ক্রসিং ওভার যদি থাকে আমরা কখনোই 9:3:3:1 রেশিও পাবো না। এর একটা সিম্পল কারণ হলো লিঙ্কড জিনগুলো তো লিঙ্কড, যেহেতু তারা লিঙ্কড, দুটা জিন যদি লিঙ্ক থাকে তারা কোনো অবস্থাতে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসোর্টেড হইতে পারবে না। সো এইটা সর্বপ্রথম প্রুফ করেছে বেটসন এবং পুনেট 1906 এ সুইট পিতে। ওরা কি এক্সপেরিমেন্ট করেছে? ওরা ফ্লাওয়ার কালার এবং পোলেন শেপ এই দুটো ক্যারেক্টার কনসিডার করে একটা ব্রিডিং এক্সপেরিমেন্ট করেছে। তো ওরা নিয়েছিল পার্পল ফ্লাওয়ার এবং লং পোলেন, এটার সাথে ক্রস করেছে ওটা রেড ফ্লাওয়ার এবং রাউন্ড পোলেন। তো ওরা F1 পেলো, পার্পল এবং লং, এটা মিলে গেল। আমরা F1 এ সব একই রকম পাওয়ার কথা, কিন্তু F2 তে ওরা গিয়ে দেখলো F2 তে ওরা যে রেশিওটা পেলো সেটা নো হোয়ার নিয়ার টু 9:3:3:1। এর মানেটা কি? এর মানেটা হলো এটা আমরা এক্সপেক্ট করছিলাম 9:3:3:1, কিন্তু দেখা গেল যে এটা মোটেই 9:3:3:1 না, উল্টো এখানে প্যারেন্টাল টাইপ যেমন পার্পল এবং লং, এটা হলো প্যারেন্টাল টাইপ, পার্পল এবং লং অনেক বেশি পাওয়া গেছে, রেড এবং রাউন্ড, রেড ফ্লাওয়ার এবং রাউন্ড পোলেন অনেক বেশি পাওয়া গেছে। দ্যাট মিনস প্যারেন্টাল টাইপটা অনেক বেশি পাওয়া গেছে। একদম সিম্পলি যদি বলি যে এটা এটি গ্রেট ডিসক্রিপেন্সি বিটুইন দ্য নর্মাল মেন্ডেলিয়ান এক্সপেক্টেড রেশিও। এখন এইটা ওনারা তখন কনক্লুড করেছে এইভাবে যে এটা তখনই সম্ভব যদি জিনগুলা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসোসিয়েটেড না হয়, এবং তখনই এই থিওরিটা দাঁড়িয়েছে যে এই জিনগুলা মাস্ট বি located close to each other, and that's why they don't separate during inheritance. So that's why they always tend to stay together in the next generation. এই জন্যই আমরা প্যারেন্টাল টাইপ অনেক বেশি পাই। সো এইটা হলো যে লিঙ্কেজ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের একটা এক্সেপশন। এইটা সাধারণত তোমাদের পরীক্ষায় থাকে, এই এক্সপেরিমেন্টটা দিয়ে একটু লিখে দিবা। আমাদের এইখানে আমরা এটা ডিটেলস লিখে দিয়েছি, তোমরা এটা পড়লেই বুঝতে পারবে যেটা আলাপ করলাম। এটা হলো তোমার ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। আবার একইভাবে আরেকটা এক্সপেরিমেন্ট আছে, জাস্ট বোঝার জন্য বলছি, সেটা করেছে ড্রসোফিলাতে। আমরা একটু আগেরটা দেখলাম সুইট পি বা গার্ডেন পিতে দেখলাম, আর এটা দেখছি আমরা ড্রসোফিলাতে। ড্রসোফিলাতে ওরা এক্সপেরিমেন্টটা করেছিল বডি কালার এবং উইং শেপ নিয়ে। গ্রে এবং নর্মাল উইং এর সাথে ক্রস করেছে ওরা ব্ল্যাক এবং রিডিউসড মানে ভেস্টিজিয়াল উইং, এই দুটা যখন ক্রস করেছে টেস্ট টস করার পরে পাওয়ার কথা ছিল সব ইকুয়ালি পাওয়ার কথা ছিল, 1:1:1:1:1 রেশিও পাওয়ার কথা ছিল, কিন্তু ওরা পেল প্যারেন্টাল টাইপ অনেক বেশি, রিকমেন্ডেড টাইপ অনেক কম। সো এর কারণটা হলো যদি এরা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসোর্টেড হতো, যদি এরা মেন্ডেলিয়ান ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট ফলো করতো এই দুইটা ক্যারেক্টার, এই দুইটা জিন, তাহলে অবশ্যই আমরা F1 এ টেস্ট টসে 1:1:1 রেশিও পেতাম। যেহেতু এরা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসোর্টেড না, যেহেতু এরা লিঙ্কড, এরা নর্মাল মেন্ডেলিয়ান রেশিও শো করে না। এইটা আরেকটা এক্সপেরিমেন্ট দিয়ে প্রুভ করা হয়েছে। তোমরা কি শুনতে পাচ্ছ?
জি স্যার শোনা যাচ্ছে। শোনা জি স্যার যাচ্ছে? শোনা যাচ্ছে। Okay. এই পর্যন্ত কার কোনো প্রশ্ন আছে? শোনা যাচ্ছে স্যার। ওকে, এই পর্যন্ত কার কোনো প্রশ্ন আছে? নো স্যার। আচ্ছা, তোমাদেরকে ওকে, আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই হ্যান্ডআউটটা এমন ভাবে তৈরি করেছি খুব সিম্পল কথায়, এবং তোমরা এই ক্লাসটা ফলো করার পরে যদি নিজেরা দেখে নাও তাহলে ডেফিনেটলি তোমরা বুঝে যাবা। একেবারে সিম্পল কথায় তৈরি করা হয়েছে, অনেক বেশি টেক্সট কিন্তু দেয়া নাই, কেমন? সো আমরা অনলাইন ক্লাসের লিমিট আমাদের হেল্প হয়। সো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে, স্যার আমার একটা কোশ্চেন ছিল। ইয়েস, বলো, কোশ্চেনটা বলো। স্যার এটা যদি এক্সামে দেওয়া হয় তাহলে কি আমরা দুইটা এক্সাম্পল ইউজ করব? না, এই যে তোমার প্রশ্নটা উত্তরটা আমি সবাইকে দিচ্ছি। শুনো, আমাদের আগের দিনের মতো করে লেকচার নেওয়ার সুযোগ নেই, আমরা কনসেপ্টটা বুঝিয়ে দিব, তোমরা এখান থেকে যত সিম্পলিফাইড ওয়েতে অ্যান্সার দিবা ততটাই বেটার। সো আমরা যাই দেখাচ্ছি সব লেখার কোনো প্রয়োজন নাই, যেই প্রশ্নটা আসবে সেখান থেকে তোমাদের কনসেপ্ট তোমরা যেটুকু বুঝেছ সিম্পল ওয়েতে তোমরা অ্যান্সার করবা। তো সব দিতে হবে এমন কোনো কথা নাই, বুঝতে পেরেছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার আমি কিছু বলতে চাই। ইয়েস, বলো। স্যার আমার কোনো ইমেল আসে না, এরকম স্লাইডের ইমেলও আমি পাচ্ছি না। ওকে, তুমি যদি না পাও, তোমাদের সিআর আছে, স্লাইডের ইমেল তো সবাইকে দিবে না, সিআর কে দিবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। না, আমি সবাইকে দিয়েছি। তোমাদের একটা কথা বলি, তোমাদের এই ক্লাসে এখন পার্টিসিপেন্ট কতজন আছে জানো? 375 জন পার্টিসিপেন্ট আছে। সো তোমরা একটু একটু কোয়াইট থাকবা প্লিজ, হ্যাঁ? ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এখন এটা সিগনিফিকেন্সটা কি? যদি জিনগুলো যদি লিঙ্ক থাকে, এই লিঙ্কেজের সিগনিফিকেন্স কি? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? কেউ একজন রেসপন্স করো। শোনা যায়। জি স্যার, ডোন্ট মিউট আস সো দ্যাট উই ক্যান আমাকে অ্যানসার। একজন বলো যে শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে স্যার। জিনগুলো যদি লিঙ্ক থাকে, লিঙ্ক জিন যদি থাকে, তাহলে এটার প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স কেউ কি আমাকে বলতে পারবা? স্যার প্যারেন্টাল ফিচারস পাওয়া যাবে নেক্সট জেনারেশনে। এক্স্যাক্টলি, আমি তোমার ওকে গুড। যদি প্যারেন্টে যদি জিনগুলো লিঙ্ক থাকে তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি নেক্সট জেনারেশনেও জিনগুলো সব সময় একসাথেই ইনহেরিটেড করবে, জিনগুলো একসাথেই থাকবে। দ্যাট মিন্স আমরা যদি এমন কোনো ফর্ম ডেভেলপ করি, এমন কোনো লিঙ্ক ডিজায়ারেবল বা গুড ক্যারেক্টার, লিঙ্কড ক্যারেক্টার গুলো নিয়ে কাজ করি, আমরা যদি এমন একটা ভ্যারাইটি ডেভেলপ করতে পারি যেখানে ডিজায়ারেবল ক্যারেক্টার গুলো লিঙ্ক, তাহলে আমাদের এর পরবর্তীতে আর কাজ করতে হবে না, কারণ জেনারেশন আফটার জেনারেশন অটোমেটিকলি গুড ক্যারেক্টার গুলো অফস্প্রিং এ থেকে যাবে। এটাই হলো লিঙ্কেজের সিগনিফিকেন্স। So can it be done by manually, sir? আমরা নরমাল ব্রিডিং এর ক্ষেত্রে আমরা বলছি আর কেমন? Oh yes sir, Yes. it happens naturally. এখন এটা একটা অসুবিধা হলো এরকম, যদি আমাদের একটা ডিজায়ারেবল ক্যারেক্টারের সাথে যদি একটা ফালতু ক্যারেক্টার, আনডিজায়ারেবল ক্যারেক্টার যদি লিঙ্ক থাকে, এদের ব্রিডিং করাটা কিন্তু ম্যানুয়ালি সম্ভব না। ফর এক্সাম্পল, আমি যদি ওয়াটারমেলন, তরমুজের যদি ব্রিডিং করি, এটার সুইটনেস এবং স্মল ফ্রুট, এই দুটো যদি লিঙ্ক থাকে, তাহলে আমি কিন্তু নরমাল ব্রিডিং করে সুইট এবং বিগ ফ্রুট তৈরি করতে পারবো না। কেমন? মূল কথা হলো ডিজায়ারেবল জিনগুলা লিঙ্ক থাকলে আমরা বেটার ভ্যারাইটি ডেভেলপ করতে পারি, আর আনডিজায়ারেবল জিনগুলা লিঙ্ক থাকলে আমরা নরমাল ব্রিডিং করে বেটার ভ্যারাইটি ডেভেলপ করতে পারবো না, কারণ আনডিজায়ারেবল ক্যারেক্টার লিঙ্ক থাকে। বুঝতে পেরেছো? Sir,
Is there any Yes. process to remove this disorder? Those are biotechnological approach. তারপর তোমাকে জিন এডিটিং এ যেতে হবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ যেতে হবে। নরমাল ব্রিডিং করে আমরা তখন লিঙ্কড আনডিজায়ারেবল জিনকে সরাতে পারবো না। আচ্ছা, আমি একটা বল, জিন যদি লিঙ্ক থাকে, এটা একটা টার্ম আছে, সেটাকে বলে লিঙ্কেজ ড্রাগ। যেমন তুমি একটা ভালো ক্যারেক্টার চুজ করে নিয়ে আসলা, কিন্তু এর সাথে অ্যাসোসিয়েটেড আনডিজায়ারেবল ক্যারেক্টার থাকতে পারে, কেমন? তখন এটাকে আমরা বলি লিঙ্কেজ ড্রাগ। এটা ব্রিডাররা এগুলো খেয়াল রাখতে হয়। আমি আমাদের প্র্যাকটিক্যাল লাইফ একটা এক্সাম্পল দিই। মনে করো তুমি শুধুই মাত্র খুব সুন্দরী মেয়ে দেখে বিয়ে করলা, এর সাথে কিছু আনডিজায়ারেবল ক্যারেক্টার থাকতে পারে কিনা? এখন এরা যদি লিঙ্ক থাকে, সুন্দরী মেয়ে এবং কিছু আনডিজায়ারেবল ট্রেট যদি লিঙ্ক থাকে, এটাকে আমরা বলছি লিঙ্কেজ ড্রাগ। এটা কি ডিজায়ারেবল নাকি ডিজায়ারেবল না? Undesirable. Yes. So আমি সরি, এটা আমরা তো প্র্যাকটিক্যাল সেন্স একটা এক্সাম্পল দিলাম শুধুমাত্র। আমাদের ব্রিডিং এর ক্ষেত্রে আমরা যে ট্রেড গুলো নিয়ে কাজ করব, যে জিন গুলো নিয়ে কাজ করব, আমাদের মাথায় রাখতে হবে এগুলো কি লিঙ্কড জিন নাকি আনলিঙ্কড জিন। লিঙ্কড হলে আমরা একভাবে ব্রিডিং করব, আনলিঙ্কড হলে আমরা আরেকভাবে ব্রিডিং করব। ঠিক আছে? ওকে, আমরা এখন নেক্সট টপিকে যাচ্ছি। এবার আসছি আমরা ক্রসিং ওভারের ক্ষেত্রে। ক্রসিং ওভার হইলো, এটা আসলে অপোজিট টু লিঙ্কেজ। ক্রসিং ওভার তোমরা অলরেডি জানো যে হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড গুলো যখন ক্রোমোজোমাল সেগমেন্ট এক্সচেঞ্জ করে, হোমোলোগাস ক্রোমোজোম নন সিস্টার ক্রোমাটিড যখন ক্রোমোজোমাল সেগমেন্ট এক্সচেঞ্জ করে, এটাকে আমরা বলছি ক্রসিং ওভার। তো ক্রসিং ওভার হলে কি হয়? এই ক্রসিং ওভারটা হয় ডিউরিং দ্য টাইম অফ ক্রোমোজোমাল পেয়ারিং অথবা সিনাপসিস। এটা হয় মায়োসিসের ক্ষেত্রে, কেমন? এটা কি ক্রসিং ওভারের ফলে কি হয়? ক্রসিং ওভারের ফলে রিকম্বিনেন্ট ক্রোমোজোম তৈরি হয়। দ্যাট মিন্স নন প্যারেন্টাল টাইপ রিকম্বিনেন্ট টাইপ ক্রোমোজোম তৈরি হয় এবং অফস্প্রিং এ নিউ জেনেটিক ভেরিয়েশন তৈরি হয়। এইটাও আমাদের ব্রিডিং এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আমি যদি একটা সিম্পলিফাইড এক্সাম্পল দিতে চাই, এই দুইটা হলো হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম আসে, ওয়ান ক্রোমোজোম কাম ফ্রম মাদার, অ্যানাদার ক্রোমোজোম কামস ফ্রম ফাদার। এই দুটা ক্রোমোজোম মায়োসিসের সময় পেয়ারিং হয় এবং ক্রোমোজোমগুলো ডুপ্লিকেটেড হয়। তখন নন সিস্টার ক্রোমাটিড গুলা যখন ক্রোমোজোমাল সেগমেন্ট এক্সচেঞ্জ করে, তখন বাবা এবং মায়ের ক্রোমোজোম মিলে নতুন ধরনের ক্রোমোজোম তৈরি হয়। যেমন খেয়াল করো তোমরা এই জায়গাটা, এটা হলো নতুন ধরনের ক্রোমোজোম। এখন এই নতুন ধরনের ক্রোমোজোম যেই চিলড্রেনে থাকবে, যেই অফস্প্রিং এ থাকবে, তাদের ক্যারেক্টার হবে ভিন্ন রকমের, বাবা এবং মায়ের চাইতে ভিন্ন রকমের হবে। এটা হলো ক্রসিং ওভার। ক্রসিং ওভারের 4টা স্টেপ আছে, আমরা সেটা একটু আলাপ করছি। চারটা স্টেপের প্রথম স্টেপ হলো সিনাপসিস, ডুপ্লিকেশন অফ ক্রোমোজোমস, তারপরে ক্রসিং ওভার, তারপরে টার্মিনালাইজেশন। সিনাপসিস মানে হলো জাইগোটিন স্টেজে যখন প্যারেন্টাল ক্রোমোজোম গুলা পেয়ার করে, ওয়ান ক্রোমোজোম পেয়ার্ড উইথ অ্যানাদার ক্রোমোজোম, বাবা এবং মায়ের ক্রোমোজোম গুলো যখন পেয়ার করে, সেটাকে আমরা বলছি সিনাপসিস। এই সিনাপসিসটার জাইগোটিনের পরে প্যাকাইটিন স্টেজে এসে ইন্ডিপেন্ডেন্ট ক্রোমোজোম গুলা ডুপ্লিকেটেড হয়ে যায়। সিনাপসিস অবস্থায় এদেরকে আমরা বলি বাইভ্যালেন্ট, তোমরা এগুলো জানো। আর যখন প্যাকাইটিনে গিয়ে যখন ডুপ্লিকেটেড হয়ে যায়, তখন আমরা এটাকে বলি 4 স্ট্র্যান্ডেড বাইভ্যালেন্ট বা টেট্রাড ফর্মে বলি। এই ডুপ্লিকেশন অফ ক্রোমোজোম যখন হয়, সেই পর্যায়ে ডিপ্লোটিন স্টেজে গিয়ে হয় কি, 4 স্ট্র্যান্ডেড টেট্রাডে নন সিস্টার ক্রোমাটিড গুলোর ক্রোমোজোম ওভারল্যাপ করে এবং ক্রোমোজোমাল সেগমেন্ট এক্সচেঞ্জ হয়ে যায়। তখন অ্যাকচুয়াল ক্রসিং ওভারটা হয়। অ্যাকচুয়াল তারপরে কি হয়, যে জায়গায় ক্রসিং ওভারটা হয়
সেটাকে আমরা বলি কায়াজমা। কায়াজমা মানে পয়েন্ট অফ এক্সচেঞ্জ অফ হোমোলোগাস ক্রোমোজোম অথবা পয়েন্ট অফ ক্রসিং ওভার, সেটাকে আমরা বলছি কায়াজমা। এই ক্রসিং ওভারটা হওয়ার পরে দেন ডায়াকাইনেসিস স্টেজে যাওয়ার পরে হোমোলোগাস ক্রোমোজোম একটা ক্রোমোজোম আরেকটা ক্রোমোজোমকে রিপেল করতে থাকে, দ্যাট মিন্স এরা দূরে সরে যেতে থাকে। এরা যখন দূরে সরে যায় তখন কায়াজমাটাও টার্মিনালাইজ হয়ে যেতে থাকে। টার্মিনালাইজ মানে হলো প্রান্তের দিকে চলে যেতে থাকে, এবং যেহেতু তার আগে ক্রসিং ওভার হয়েছিল তো আমরা টার্মিনালাইজ হয়ে যাওয়ার পরে আমরা কি পাই, নতুন নিউ রিকম্বিনেন্ট ক্রোমোজোম পাই, যেখানে ফাদার এবং মাদারের ক্রোমোজোম এক্সচেঞ্জ হয়েছে। তো এই হলো 4টা স্টেপ: সিনাপসিস, ডুপ্লিকেশন, ক্রসিং ওভার এন্ড টার্মিনালাইজেশন। এইটা হলো মেকানিজম অফ ক্রসিং ওভার। আমি যদি আরেকটু সিম্পলিফাই হইতে দেখাইতে চাই যে প্রোফেজ 1 এর ক্ষেত্রে টেট্রাড ফর্ম করলো, এদের মধ্যে ক্রসিং ওভার হলো, ক্রোমোজোমাল সেগমেন্ট এক্সচেঞ্জ হলো, মেটাফেজ 2 তে গিয়ে এই দুইটা ক্রোমোজোম সেপারেট হইলো, এবং তারপরে টেলোফেজের পরে গিয়ে এই 4টা ক্রোমাটিড আলাদা হয়ে প্যারেন্টাল টাইপ ক্রোমোজোম হয় এবং নতুন ধরনের রিকম্বিনেন্ট টাইপ ক্রোমোজোম হয়। এই রিকম্বিনেন্ট টাইপ ক্রোমোজোম হলো সেইগুলা যেখানে ক্রসিং ওভার হয়েছে। এই রিকম্বিনেন্ট টাইপ ক্রোমোজোম গুলোই অফস্প্রিং এর নতুন ধরনের বৈশিষ্ট্য নিয়ে আসবে। আমাদের ব্রিডিং এর ক্ষেত্রে এটা ট্রিমেন্ডাসলি ইম্পর্টেন্ট। শুনতে পাচ্ছ? স্যার, জি স্যার, একটা কোশ্চেন আছে স্যার। ইয়েস ইয়েস স্যার, ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে কি স্যার ক্রসিং ওভার কোনো প্রবলেমের জন্য হয়ে থাকে নাকি স্যার? না, ট্রান্সজেন্ডার একটা স্পেসিফিক জেনেটিক কন্ডিশন, এটা ক্রসিং ওভারের ফলে হয় নাই। ক্রসিং ওভারের ফলে হয়, আমি এক্সাম্পল দেই তোমাকে। তোমরা ক ভাই বোন? 3 ভাই স্যার। 3 ভাই? তোমরা 3 ভাই কি একই রকম দেখতে? না না স্যার। তোমরা 3 ভাই এক, কিন্তু তোমাদের প্যারেন্টস তো একই। যেহেতু তোমরা 3 ভাই, তোমাদের প্যারেন্টস একই, তোমাদের এক এক জনের ভিতরে এক এক রকমের ক্রসিং ওভার হয়েছিল। এক এক ক্রোমোজোমে ক্রস, তুমি একটা স্পেসিফিক কম্বিনেশন, তোমার ভাই আর একটা স্পেসিফিক কম্বিনেশন, মিলিয়নস অফ ক্রসিং ওভার হয়। এই জন্য নানা রকমের আমরা অফস্প্রিং পাই। এই যে সিবলিং গুলার মধ্যে, ব্রাদার সিস্টারদের মধ্যে যে সামান্য ভেরিয়েশন গুলো হয়, এইগুলার ওয়ান অফ দ্য মেজর কারণ হলো ক্রসিং ওভার। ট্রান্সজেন্ডার ইয়েস স্যার। আমার কোশ্চেনটা হচ্ছে স্যার, ক্রসিং ওভারটা তো স্যার ন্যাচারালি হয়, মানে আমাদের হাতে তো নাইলে কিভাবে ক্রসিং ওভার হবে স্যার? আমরা ডিজায়ারেবল না, ক্রসিং ওভার ইয়েস, এটা ওয়েট প্রশ্নটা কে করেছো? স্যার আমি স্যার রায়হান, আমি স্যার। রায়হান, তুমি এটা চমৎকার প্রশ্ন করেছো যে এটা তো ন্যাচারালি হয়, এটা তো আমাদের কন্ট্রোলে না। ডেফিনেটলি এটা ন্যাচারালি হয়। আমরা ব্রিডাররা কি কাজটা করি, আমরা এই আসলে ফিজিক্যালি হলে আমি তোমাকে চমৎকার করে বলতে পারতাম। আমাদের ব্রিডাররা আমরা এই ফেনোমেননটাকে ব্যবহার করি, আমরা এটা কন্ট্রোল করতে পারি না। কিভাবে ব্যবহার করি? আমরা নানা রকমের ব্রিডিং করব, হাজার হাজার ক্রসিং করব, সেইখান থেকে আমরা হাজার হাজার ভেরিয়েশন তৈরি করব। এই ভেরিয়েশন গুলো অটোমেটিকলি তৈরি হবে ক্রসিং ওভারের ফলে। ব্রিডারদের দায়িত্ব হলো হাজার হাজার ভেরিয়েশন ক্রসিং করে হাজার হাজার ক্রসিং ওভার প্রোডাক্ট তৈরি করা, সেইখান থেকে বেটার ভ্যারাইটিটা ডেভেলপ করা, সিলেক্ট করা। এইটা হলো ব্রিডারের কাজ। রায়হান, প্রশ্নটা বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার, এটা চমৎকার প্রশ্ন। আচ্ছা, আমরা এরপরের প্রশ্ন ইয়াতে যাই, টপিকসে যাই। এই ক্রসিং ওভারের 4টা থিওরি আছে। কেমন? 4টা থিওরি হলো ক্লাসিক্যাল থিওরি, ডুপ্লিকেশন থিওরি, কপি চয়েস থিওরি, ব্রেক এন্ড এক্সচেঞ্জ থিওরি। তোমরা যদি খেয়াল করো, প্রায় 180 বছর আগে, 80 বছর বা 100 বছর আগে থিওরিগুলো দেয়া হয়েছে। এগুলোর মধ্যে ব্রেক এন্ড এক্সচেঞ্জ থিওরি হলো সবচাইতে ইফেক্টিভ। কেমন? সবচাইতে ওয়াইডলি অ্যাকসেপ্টেড। তো আমি এই প্রথম 3টা খুব ডিটেইলস আলাপ করছি না, এখান থেকে শর্ট নোট থাকতে পারে। সো আমি একটু সিম্পলি আলাপ করার চেষ্টা করছি।
ক্লাসিক্যাল থিওরির মূল কথা হলো যে নন সিস্টার ক্রোমাটিড গুলো যখন ওভারল্যাপ করে এখানে একটা ফিজিক্যাল স্ট্রেন্ড হয়ে এখানে একটা ব্রেকেজ হয়ে যেতে পারে এবং অল্টারনেট রিজয়েনিং হয়ে যেতে পারে। মানে ওভারল্যাপিং এর জায়গায় ফিজিক্যাল স্ট্রেন হয়, মানে একটা টান পড়ে আর কি, দুইটা সুতাতে টান পড়ার কারণে ছিঁড়ে যায় এবং অল্টারনেট রিজয়েনিং এর ফলে নতুন রিকম্বিনেন্ট ক্রোমোজোম তৈরি হয়। সেটাকে আমরা বলছি, এটা হলো ক্লাসিক্যাল থিওরির কনসেপ্ট, এটা অনেক আগের কথা। ডুপ্লিকেশন ক্রোমোজোমের কথা হলো যে ক্রোমোজোম গুলো যখন ডুপ্লিকেশন হয়, প্রত্যেকটা স্পেসিফিক জিন যখন সেগমেন্ট যখন ডুপ্লিকেটেড হয়, তখন ডুপ্লিকেটেড ক্রোমোজোম গুলো যখন আবার একটার সাথে আরেকটা ক্রোমোমিয়ার মানে হলো একটা স্পেসিফিক অংশ, ক্রোমোজোমের একটা স্পেসিফিক অংশ। ক্রোমোজোম গুলো যখন ডুপ্লিকেশন হয় বা রেপ্লিকেশন হয় তখন বিভিন্ন ক্রোমোমিয়ার, দ্যাট মিনস বিভিন্ন অংশ বিভিন্ন ভাবে রেপ্লিকেট হতে থাকে। এখন এরা যখন লঙ্গিচুডালি যখন জয়েন হয় তখন হয় কি, এটা রং ফ্যাশনে, রং ওয়েতে, অন্য নিজস্ব ক্রোমোমিয়ারের সাথে অ্যাটাচ না হয়ে রং ক্রোমোমিয়ারের সাথে জয়েন হয়ে যায়, নন সিস্টার ক্রোমোমিয়ারের সাথে জয়েন হয়ে যায়। এর ফলে যে রিকম্বিনেন্টটা তৈরি হয় সেভাবেই ক্রসিং ওভার হয়। এইটা হলো ডুপ্লিকেশন থিওরির কথা। কপি চয়েস থিওরি, এটা একটা ইন্টারেস্টিং কথা। কপি চয়েস হলো যখন জিনগুলা অল্টারনেট বেস পেয়ার তৈরি করতে থাকে রেপ্লিকেশনের সময়, যেহেতু ক্রোমোজোমের ভিতরে 4 স্ট্র্যান্ডেড বাইভ্যালেন্ট অবস্থায় ক্রোমোজোম গুলা খুবই কাছাকাছি থাকে, তখন দেখা যায় যে রেপ্লিকেশনের সময়ে কমপ্লিমেন্টারি বেস পেয়ার যখন সে তৈরি করবে, সে তো টেমপ্লেট ডিএনএ স্ট্র্যান্ড থেকে নিউক্লিওটাইড বেস পেয়ার গুলাকে মাথায় রেখে কমপ্লিমেন্টারি ডিএনএ বেস পেয়ার তৈরি করবে। এই জায়গায় হয় কি, সে এত টেমপ্লেট ক্রোমোজোম গুলা এত ক্লোজলি লোকেটেড থাকে যে সে নিজের বেস পেয়ারকে এমপ্লিফাই না করে, রেপ্লিকেট না করে, নন সিস্টার ক্রোমাটিডের বেস পেয়ারকে এমপ্লিফাই করা শুরু করে, রেপ্লিকেট করা শুরু করে। দ্যাট মিনস ভুল করে নিজের স্ট্র্যান্ডকে রেপ্লিকেট না করে নন সিস্টার ক্রোমাটিডের স্ট্র্যান্ডকে রেপ্লিকেট করা শুরু করে, মানে অন্য কপিকে চয়েস করে রেপ্লিকেট করা শুরু করে। এই জন্য যে ক্রোমোজোমাল সেগমেন্ট হয়, সেই জন্য যে ক্রসিং ওভার হয়, এইটা হলো কপি চয়েস থিওরির ক্রসিং ওভারের কনসেপ্ট। হাউএভার সবচাইতে ওয়াইডলি অ্যাকসেপ্টেড হলো ব্রেক এন্ড এক্সচেঞ্জ থিওরি। এই ব্রেক এন্ড এক্সচেঞ্জ থিওরির মূল কথাটা হলো এই ধরনের কোনো কিছুই না, এটা শুধুই মাত্র একটা ফিজিক্যাল বিষয়, যে স্ট্র্যান্ড গুলা যেহেতু অনেক ক্লোজলি লোকেটেড থাকে এবং ইন্টারটুয়াইন্ড মানে পেঁচানো থাকে, সেই জন্য দুই একটা জায়গায় ক্রোমোজোম গুলা ভেঙে যেতে পারে, সিম্পলি ক্রোমোজোম গুলা ভেঙে যায়। আবার ডিএনএ ড্যামেজ রিপেয়ারের ক্ষেত্রে অটোমেটিকলি এরা যখন অল্টারনেট মানে নন সিস্টার ক্রোমোজোমের সেগমেন্টের সাথে ভুলভাবে অল্টারনেট জয়েনিং অথবা জয়েন ইন রং ফ্যাশন, মানে নিজের ভাঙ্গা অংশের সাথে রিজয়েন না করে নন সিস্টার ক্রোমাটিডের ভাঙ্গা অংশের সাথে জয়েন করে, এন্ড ভাইস ভার্সা, মানে সিস্টার ক্রোমাটিড একটা ক্রোমাটিড তার ভাঙ্গা অংশের সাথে রিজয়েন না করে ভুল ক্রমে নন সিস্টার ক্রোমাটিডের ভাঙ্গা অংশের সাথে যখন রিজয়েন করে যায় তখন ক্রসিং ওভার হয়। এইটা হলো ব্রেক এন্ড এক্সচেঞ্জ থিওরির কথা। মূল কথা হলো এটা মেকানিক্যালি ব্রেক হয়ে যায় এবং এক্সচেঞ্জড ওয়েতে রিজয়েন করে যায়, এখানে কোনো রেপ্লিকেশন ডুপ্লিকেশনের কোনো বিষয় নাই। এইটা হলো ব্রেক এন্ড এক্সচেঞ্জ থিওরির কথা। এইটাই হলো সবচেয়ে ওয়াইডলি অ্যাকসেপ্টেড এবং লেটেস্ট থিওরি বলা যেতে পারে। সো ব্রেক এন্ড এক্সচেঞ্জ থিওরিটা আমি আরেকবার একটু বলি, সেটা হলো নন সিস্টার ক্রোমাটিড গুলো খুব পেঁচানো থাকে, খুব ক্লোজলি লোকেটেড থাকে, এটা অটোমেটিকলি ভেঙে যায়। এখন এরা যখন রিপেয়ার করতে যায় তখন মিউচুয়ালি এক্সচেঞ্জ হয়ে রিজয়েন করে। এই ব্রেক, মেকানিক্যাল ব্রেকেজ এবং এক্সচেঞ্জড রিজয়েনিং এর ফলে ক্রসিং ওভার দেখা যায়। এটা হলো ব্রেক এন্ড এক্সচেঞ্জ থিওরির কথা। এখানে ডুপ্লিকেশন বা রেপ্লিকেশন বা কপি চয়েস এইসবের কোনো কথা না। ওকে, সো আমাদের সবই মোটামুটি খুব কাছাকাছি কথা, কিন্তু খেয়াল রাখবা
ব্রেক অ্যান্ড এক্সচেঞ্জ থিওরি হলো সবচাইতে ওয়াইডলি অ্যাকসেপ্টেড থিওরি। পরীক্ষায় তোমাদের যে কোনো দুইটা চাইতে পারে অথবা যে কোনো একটা চাইতে পারে, তোমরা একটু ছবি টবি দিয়ে নিজের মতো করে লিখে দিবা। শুনতে পাচ্ছ? স্যার কপি চয়েস থিওরিটা একটু যে ফিগার গুলো দেওয়া আছে ওখান থেকে যদি একটু বুঝিয়ে দিতেন আরেকবার। ওকে, আমি যাচ্ছি। কপি চয়েস হলো ডিএনএ যখন রেপ্লিকেট করছে, একটা ডিএনএ যখন রেপ্লিকেশন হয় তখন সে কিসের বেসিসে নিজেকে রেপ্লিকেট করে? তোমরা যদি জেনে থাকো, ডিএনএ তার বেস পেয়ার ধরে ধরে অল্টারনেট বেস পেয়ার তৈরি করে। তোমরা ডিএনএ রেপ্লিকেশনের প্রসেসে যদি একটু যাও, কেমন? এখন মনে করো এই ডিএনএ স্ট্র্যান্ড 1 এ এ টি জি সি আছে, সে নিজেকে রেপ্লিকেট করবে, তাহলে সে এ এর কমপ্লিমেন্টারি টি, টি এর কমপ্লিমেন্টারি এ, এইভাবে রেপ্লিকেট করে যাবে, মানে নিজের স্ট্র্যান্ডের বেস পেয়ার অনুযায়ী সে রেপ্লিকেট করবে। কিন্তু কপি চয়েস থিওরির কথা হলো, যেহেতু স্ট্র্যান্ড গুলো খুবই ক্লোজলি লোকেটেড থাকে, একটা স্ট্র্যান্ড নিজেকে রেপ্লিকেট করতে গিয়ে ভুল ক্রমে অন্য স্ট্র্যান্ডের বেস পেয়ারকে রেপ্লিকেট করতে থাকে, তখন মিউচুয়াল এক্সচেঞ্জ হয়ে যায়, মানে নিজের রেপ্লিকেট না করে অন্যের একটা অংশ রেপ্লিকেট করে ফেলে। এই জন্য একটা রিকম্বিনেশন তৈরি হয় বা ক্রসিং ওভার তৈরি হয়। এটা হচ্ছে কপি চয়েস থিওরির কথা। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, এখন ক্রসিং ওভার দুই রকমের হয়। একটা হলো সিঙ্গেল ক্রসিং ওভার, যখন একটা পয়েন্টে ক্রসিং ওভার হয় সেটা হলো সিঙ্গেল ক্রসিং ওভার। আবার যখন একাধিক দুইটা পয়েন্টে ক্রসিং ওভার হয় সেটাকে বলছে আমরা ডাবল ক্রসিং ওভার। কেমন? আবার ডাবল ক্রসিং ওভার হইতে পারে দুইটা স্ট্র্যান্ডে ডাবল ক্রসিং ওভার, তিনটা স্ট্র্যান্ডে ডাবল ক্রসিং ওভার, যেমন এই স্ট্র্যান্ডের সাথে এই স্ট্র্যান্ডের ক্রসিং ওভার, আবার এই স্ট্র্যান্ডের সাথে এই স্ট্র্যান্ডের ক্রসিং ওভার, আবার চারটা স্ট্র্যান্ডের মধ্যেই ক্রসিং ওভার হতে পারে, স্ট্র্যান্ড 1 and 4 এর সাথে, স্ট্র্যান্ড 2 and 3 এর সাথে। সো বেসিক্যালি নাম্বার অফ স্ট্র্যান্ড, কয়টা স্ট্র্যান্ড ক্রসিং ওভার হইলো তার উপর আমরা বলছি স্ট্র্যান্ড ক্রসিং ওভার। যদি একটা ক্রসিং ওভার হয় সিঙ্গেল ক্রসিং ওভার, যদি একাধিক ক্রসিং ওভার হয় তাহলে আমরা বলছি ডাবল ক্রসিং ওভার, দুইটা ক্রসিং ওভার হলে। সিম্পল। এবং তোমরা খেয়াল করে দেখো ক্রসিং ওভারের ফলে, আমি ডিটেইলসে এখন গেলাম না, ক্রসিং ওভারের ফলেই রিকম্বিনেন্ট টাইপ তৈরি হয়। আচ্ছা, কোন কোন ফ্যাক্টর আমাদের ক্রসিং ওভারকে কন্ট্রোল করবে? সেক্স, ফিমেল, ড্রসোফিলাতে ফিমেলে বেশি হয়, মিউটেশন বেশি হলে অটোমেটিক্যালি ক্রসিং ওভার কমে যায়, ইনভার্সন, একটা হাই টেম্পারেচার অনেক সময় দেখা যায় যে ক্রসিং ওভারকে কম এনকারেজ করে, এক্সরে হলে ক্রসিং ওভার বেশি হয়ে যায়, বয়স বেড়ে গেলে ক্রসিং ওভার কমে যায়, ফিজিক্যাল ডিস্টেন্স বেশি থাকলে ক্রসিং ওভার বেশি হয়। আর ক্রসিং ওভারের ফলে ক্রসিং ওভারের সিগনিফিকেন্স হলো যত বেশি ক্রসিং ওভার হবে তত বেশি ধরনের নতুন অফস্প্রিং তৈরি হবে, আমরা তত বেশি ধরনের ভেরিয়েশন পাবো এবং ব্রিডাররা তত নতুন নতুন জাত তৈরি করতে পারবে। এটা হলো ক্রসিং ওভারের কনসেপ্ট। ওকে, আজকের ক্লাসে এর চাইতে বেশি আর আলাপ করতে চাচ্ছি না। কেমন? এর ক্রসিং ওভারের ফলে যে নানা ধরনের ভেরিয়েশন হয় সেইটা একটু খেয়াল করে দেখো, নানা রকমের ভেরিয়েশন হতে পারে। দেখতে পাচ্ছ? এখন কেউ দেখো এই ক্যারেক্টারের ক্ষেত্রে দেখো, আমরা কিন্তু নতুন ধরনের ক্যারেক্টার তৈরি করতে পারি জাস্ট যদি ক্রসিং ওভার বেশি থাকে। টমেটোর কথা খেয়াল করে দেখো, নানা রকমের সাইজ, শেপ, কালার, টেস্ট, সুইটনেস, অনেক রকমের আছে, শেলফ লাইফ। So all variations only depend on crossing over? No, not at all. Crossing over is only one thing. Yes, sir. So what may be the other factors? Yes, there are a lot of other factors. Yes, mutation, a lot of mutations. তারপরে তোমার আমাদের বায়োটেকনোলজিকে আমরা যেটা করি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে, জিন এডিটিং এর ফলে আমরা যেটা করি, তবে ন্যাচারালি ক্রসিং ওভার ইজ দ্য বিগেস্ট রিজন ফর ভেরিয়েশন।
থ্যাংক ইউ স্যার। আচ্ছা ওকে, আমরা এই ক্লাসে আমরা আর বেশি আলাপ করছি না, কেমন? থ্যাংক ইউ স্যার একটা কোশ্চেন ছিল স্যার। ইয়েস বলো স্যার। স্যার ক্লাসিক্যাল থিওরি আর ব্রেক এন্ড চয়েস থিওরি স্যার মেইন পার্থক্যটা যদি স্যার বলতেন আর কি লাগতেছে স্যার? এটা আসলে খুবই কাছাকাছি কথা, খুবই কাছাকাছি কথা। ক্লাসিক্যাল থিওরি বলছে ব্রেক এন্ড এক্সচেঞ্জ বলছে যে দুটাতেই তোমার অটোমেটিকলি ভেঙে যাবে এবং এটা অল্টারনেট ওয়েতে রিজয়েন করবে। এটা হলো ব্রেক এন্ড এক্সচেঞ্জ থিওরি। এই ব্রেকেজটার কথা বলছে যে অটোমেটিকলি ভেঙে যায়, ডিএনএ আসলে সত্যিকার অর্থেই অটোমেটিকলি ড্যামেজ হয়, কেমন? আর ক্লাসিক্যাল থিওরি বলছে এই ব্রেক এন্ড এক্সচেঞ্জটা, ব্রেকটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেনের কারণে। ফিজিক্যাল স্ট্রেন মানে অনেক জড়ানো পেঁচানো থাকলে এদের মধ্যে যদি কোনো স্ট্রেন তৈরি হয় সেই জন্য ভেঙে যায়। ক্লাসিক্যাল থিওরি বলছে এদের মধ্যে ফিজিক্যাল স্ট্রেনের কারণে ভেঙে যায় এবং অল্টারনেট রিজয়েন হতে পারে। আর ব্রেক এন্ড এক্সচেঞ্জ থিওরি বলছে ফিজিক্যাল স্ট্রেন না, ডিএনএ অটোমেটিকলি ভেঙে যেতে পারে, ন্যাচারালি ভেঙে যেতে পারে, সেটা আবার রিজয়েন করলে। এটা খুবই সংকীর্ণ, পার্থক্যটা খুবই সামান্য। আরেকটা জিনিস খেয়াল করবো, আমরা শুধুমাত্র সুপারফিশিয়ালি আমরা শুধুমাত্র কনসেপ্টটা বলছি, তো আমরা বেশি কিছু বলতে পারছি না, কেমন? আচ্ছা, সুপারফিশিয়ালি বলছি, ডিপে গেলে তুমি বুঝতে পারবে আরেকটু। আচ্ছা, আমাদের সময় শেষ, আমি এখানেই শেষ করতে চাই আজকে। তোমাদেরকে ধন্যবাদ। স্যার আমাদের অ্যাটেন্ডেন্স, থ্যাংক ইউ। অ্যাটেন্ডেন্স আমি রেকর্ড করেছি, ঠিক আছে? Sir, I have a question, sir. Yes, quick, please. So not actually question. I just want to know one thing that, sir, our class is being held, but how will our exam be held? On the basis of this lecture only? Okay. If we had to arrange exam online, we will find a way. We don't know whether we are gonna take exam based on online system. Okay. If it happens, we will find a way which is convenient for you and for teachers also. Okay. Okay. Thank you, sir. Thank you, Thank sir. you. Bye bye. Bye bye. Next See you, class. sir. Thank you, sir. Okay. Thank you, sir. Okay. Thank you, sir. Yeah.